বিপত্নিকের বউ। বেশ কয়েক বছর আগে কলেজ স্ট্রিট থেকে একটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা ছোট গল্পের সংকলন কিনেছিলাম। একদমই চটি বই ছিল। বইটার নামটা ছিল, সংকলনটার নাম বউ। এবং সেখানে প্রায় ১০টা না কটা বিভিন্ন বউ নিয়ে গল্প ছিল। কোনোটা চোরের বউ, ডাকাতের বউ, এরকম নাম ছিল। বিভিন্ন বউ, পুরোটাই মানে বিভিন্ন ছোট ছোট গল্প এবং টিপিক্যাল মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প যেরকম হয়, হিউম্যান সাইকোলজি নিয়ে সেরকম। তার মধ্যে একটা নাম এরকম ছিল, বিপত্নিকের বউ। আমি ঠিক নামটা মনে করতে পারছি না। বেসিক্যালি উইডোয়ার, মানে যার স্ত্রী মারা গেছে তার দ্বিতীয় বউ, এরকম একটা নাম ছিল বিপত্নিকের বউ। বইটা এই মুহূর্তে আমার হাতে নেই, তো নামটা ভুল হতেও পারে, কিন্তু ব্যাপারটা এরকম, উইডোয়ার, তার দ্বিতীয় বউকে নিয়ে গল্পটা। তো যেরকম হয়, আম, ওই গল্পে মানে দ্বিতীয়বার বিয়ে করে ওনার দ্বিতীয় স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রীর মানে যিনি নেই, গত হয়েছেন, তার সমস্ত গুণাবলী দেখতে শুরু করলেন এবং তাই নিয়ে বারবার বলছে, তুমি ওর মতো, তোমার চুলটা ওর মতো, তোমার হাঁটা চলা ওর মতো। এই নিয়ে তারপর যা হয় আর কি, মানে ঝুট ঝামেলা। তো ইস্টবেঙ্গলের, আহ, মনে আছে কিনা আপনারা জানি না, কিছুদিন আগে নিতুবাবু একটা একটা ডায়লগ দিয়েছিলেন মিডিয়াকে, যে কুয়াদ্রাতকে দেখে আমার ভৌমিকের কথা মনে পড়ে যায়। ওটা খুব প্রচারিত হয়েছিল এবং সেই ডায়লগটা পরে আমি টুইটারে বা অডিওতে, মনে নেই কোথায়, এটা নিয়ে অনেক আলোচনা করেছিলাম। বলেছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে ভৌমিক এলেও ইস্টবেঙ্গলে কিছু করে উঠতে পারবে না, মানে একদম পিক ফর্মের ভৌমিক এলেও কিছু করে উঠতে পারবে না। তো এই মুহূর্তে আপনারা দেখছেন যে ইস্টবেঙ্গলের যে আপুইয়াকে নিয়ে একটা জোর আলোচনা চলছে। ফ্যানরা অনেকটা হতাশ হয়েছে, কারণ এই মুহূর্তে বিভিন্ন মিডিয়া দাবি করছে যে যে সুপার জায়েন্ট আছে, ওরা আপুইয়ার জন্য অনেক বেটার অফার করেছে, ট্রান্সফার ফি অফার করেছে মুম্বাইকে, এবং বেটার ডিল ওরা অফার করছে আপুইয়াকেও। তো অ্যাডভান্টেজ সুপার জায়েন্ট আপুইয়ার ব্যাপারে। তো দেখুন, কিছু ব্যাপার আপনাদের বুঝতে হবে, মানে এটা একটা সমস্যা। মানে আশা করি এতক্ষণে বুঝে গেছেন আপনারা যে ট্রান্সফার মার্কেট থেকে, ভারতীয় ট্রান্সফার মার্কেট থেকে আপনি চট করে কিন্তু প্রতিষ্ঠিত ভারতীয় প্লেয়ার পাবেন না। মানে আপনাকে 200 কোটি টাকা দিলেও পাবেন, এটা কিন্তু আমি আমার একাধিক অডিওতে বলেছি এবং বুঝিয়েছি কেন পাবেন না। কেননা ভারতের যেহেতু ভীষণ সীমিত সংখ্যক প্লেয়ার পুল আছে, মানে এস্টাবলিশড ভালো ইন্ডিয়ান প্লেয়ার পুল, তাদের সবাইকে একটা না রোলিং লং টার্ম কন্ট্রাক্টে রেখে দেওয়া হয়। মানে কেউ যদি একদম এস্টাবলিশ থাকে কোনো একটা নির্দিষ্ট দলে, তার ধরুন 3 বছরের কন্ট্রাক্ট, ওই 1.5 বছর মাথা থেকে তাকে চাপ দেওয়া হয় যাতে করে 2 বছরের যেতে না যেতেই তার আবার কন্ট্রাক্ট এক্সটেন্ডেড হয়ে যায়। তো আপনি ভালো প্লেয়ার, প্রতিষ্ঠিত ভালো প্লেয়ার কখনোই ফ্রি হিসেবে পাবেন না। আর যখনই দেখবেন কেউ পাচ্ছে কোনো একটা মরশুমে, ধরুন সুপার জায়ান্ট পাচ্ছে, সুপার জায়ান্ট পায় গড়ে একটা দুটো কি তিনটে অবধি প্লেয়ার পায়, তার বেশি কিন্তু পায় না। আপনারা অনেকে ভাবেন সুপার জায়ান্ট সব তুলে না, সুপার জায়ান্ট কিন্তু তাও পারে না, দুটো কি তিনটে ম্যাক্সিমাম। তো অনেক ক্ষেত্রে তারা যেটা করে, মানে সোয়াপ করে। গত বছর যেমন তারা সাহালকে নিয়ে এলো কেরালা থেকে, বিনিময়ে তারা তাদের একটা প্রতিষ্ঠিত ভারতীয় প্লেয়ার, যে ইনফর্ম, মানে একদম বাতিল প্লেয়ার নয়, ইনফর্ম ভারতীয় টিমে রয়েছে, ঢুকছে বেরোচ্ছে, প্রীতমকে ছেড়েছিল, এটা সোয়াপ করেছিল। তো আসা যাক এই যে বিপত্নিকের বউ, এই যে নিতুবাবু এটা বললেন যে কোয়াদ্রাতকে দেখে ওর একটা নস্টালজিয়া আসে, ভৌমিকের কথা মনে পড়ে। এখান থেকেই বুঝতে পারবেন হোয়াই ইট হ্যাজ গন রং, কেন ভারত বলছে, কেন ইস্টবেঙ্গলের সব কিছু গণ্ডগোল হয়ে যাচ্ছে। কেননা এখনও আপনি ওই যুগে পড়ে আছেন, ওই আসিয়ান যুগে পড়ে আছেন। আপনি এখনও আসিয়ান যুগে পড়ে আছেন, যেখানে আপনি ভাবছেন আপনার হাতে অনেক টাকা এলেই আপনি ওভারনাইট ভারতের সমস্ত প্লেয়ারকে নিয়ে চলে আসবেন। ভৌমিক কী করেছিল? ভৌমিক নিজেই বলে ও অনেকটা পিকে স্টাইলে, মানে একটা হি ইজ এ বেটার ম্যানেজার দ্যান আ টেকনিক্যাল কোচ। মানে অমল দত্ত ভালো সিনিয়র ইন্ডিয়ানদের অতটা হ্যান্ডেল করতে পারতো না, মানে তাদের মেন্টালি হ্যান্ডেল করতে পারতো না, কিন্তু অমল দত্ত প্লেয়ার তৈরি করতে পারতো। পিকে আবার প্লেয়ার তৈরি পারতো, কিন্তু ওদিকে বেশি মনোনিবেশ করেনি নিজের কোচিং ক্যারিয়ারে বেশি। ও মানে সুপারস্টার ইন্ডিয়ানদের নিয়ে বেশি ডিল করতে ভালোবাসতো, ওদের সাইকোলজিটাও ভালো বুঝতো। ভৌমিক ওই পিকে ব্যানার্জি স্টাইলের কোচ। এবং ঘটনাচক্রে আপনার নিতুবাবু বা ইমামি এরা কিন্তু এখনও ওই নস্টালজিয়াতে রয়েছে, যে আমি যদি একটা
ভৌমিক স্টাইলের একটা বিদেশি কোচকে পাই, যে কোয়াদ্রাত, আমি কিন্তু ভালো ইন্ডিয়ান নিয়ে একটা ফাটাফাটি কিছু করে দেব। কিন্তু আপনি 2024 সালে রয়েছেন, ভুলে গেছেন। আপনি আসিয়ান ওই আমলে নেই। ভারতবর্ষের ফুটবল ওই আমলে যেরকম একটা, তার একটা ল্যান্ডস্কেপ ছিল বা তার একটা ইকোসিস্টেম ছিল, সেটা বদলে গেছে পুরোপুরি। এই মুহূর্তে প্রতিষ্ঠিত ভারতীয় যত প্লেয়ার আছে সবাই, যাদের হাতে একটু অর্থবল আছে, ডিসেন্ট অর্থবল আছে, সুপার জায়ান্ট হোক, মুম্বাই হোক, গোয়া, এদের সাথে লকড। আপনি দেরিতে ঢুকেছেন মার্কেটে। মোহনবাগানের ব্যাপারটা ভুলে যাবেন না, ওরা কিন্তু জাস্ট ওদের নামটা নেওয়া হয়েছে, কিন্তু ওটা এস্টাবলিশড, ওরা একটা যে একটা কন্টিনিউয়াস একটা এটিকি লেগেসি চলছিল আইএসএল এর শুরু থেকে, সেইটার সঙ্গে ওরা যুক্ত হয়ে গেছে। ইস্টবেঙ্গল কিন্তু বাইরে থেকে ঢুকেছে, আউটসাইডার। তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু এই মাঝে মধ্যে এরা বলে না, মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যে প্লেয়ার ড্রাফটিং করা হোক, যে এটা সুবিধা পেয়েছিল আপনার জামশেদপুর আর বেঙ্গালুরু, লাস্ট যখন ওরা ঢুকেছিল সেই বছর সমস্ত প্লেয়ারকে ডিসঅ্যাসোসিয়েট করে দেওয়া হয়েছিল, মানে তাদেরকে সবাইকে ফ্রি করে দেওয়া হয়েছিল, এবং আপারও ওপেন বিডিং হয়েছিল বা প্লেয়ার ড্রাফটিং করা হয়েছিল। তাই বেঙ্গালুরু আর জামশেদপুরে কিন্তু সেই অসুবিধাটা হয়নি, যেটা হলো তার বেশ কয়েক বছর বাদে যখন ইস্টবেঙ্গল ঢুকলো আইএসএলে। এবার যেটা আমি বলেছি, যে এই যে ব্যাপারটা আপনাকে আগে বুঝতে হবে, মানে আপনি ভাবছেন যে আমি একটা সুপারস্টার কোচকে নিয়ে আসবো, যে আস্ফালন করে মানে দর্শককে নাচাবে গ্যালারিতে, তার কোচিং না জানলেও চলবে, তার ডেভেলপমেন্টের কোনো অভিজ্ঞতা না জানলেও চলবে, যেটা কোয়াদ্রাতের ক্ষেত্রে ঘটেছে। কোয়াদ্রাত ভারতের বাইরে কোনোদিন হেড কোচের কাজ করেনি, না সিনিয়র লেভেলে না ডেভেলপমেন্টে। তো আপনি তাহলে কোয়াদ্রাতকে এনেছেন কী ভরসায়? যে নিশ্চয়ই এটা ভেবেছেন, নিতুরা বা ইমামিয়ারা এটা ভেবেছে যে আমি একগাদা মানে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে তুলে আনবো ওভারনাইট, এবং তাদেরকে কোয়াদ্রাতের হাতে দিয়ে দেবো, কোয়াদ্রাত তখন ভৌমিকের মতো কিছু করবে। কিন্তু আপনার বেসিক অ্যাজাম্পশনই তো গণ্ডগোল। আপনি ভাবলেন আপনি টাকা ছড়িয়ে প্লেয়ার তুলে নেবেন। ভাত ছড়ালে কাকের অভাব হয় না। ভাত ছড়ালে কাকের অভাব হয় না, এটা কলকাতা ক্ষেত্রে প্রযোজ্য। ধরুন যেখানে কাক নেই, যেসব শহরে, প্রচুর শহর আছে এরকম, চট করে আপনি কাক পাবেন না। তো সেখানে আপনি ভাত ছড়ালে তো কাক পাবেন না। তো ভাত ছড়ালে কাকের অভাব হয় না, সেটা কিন্তু সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। ওটা তো আসিয়ান আমলে প্রযোজ্য ছিল, ভাত ছড়ালে ইন্ডিয়ান প্লেয়ার পাওয়া যায় ভালো প্রতিষ্ঠিত। এখন 2024-এ দাঁড়ালে আপনি পাবেন না, প্লেয়ার ছাড়তে চাইবে না। এ আপুইয়া মুম্বাই নিয়ে যা চলছে, তো হয়তো দেখলেন মোহনবাগানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে না, প্রতিষ্ঠিত ইন্ডিয়ান প্লেয়ার। ওই কী ছেলেটা থাপা, তারপর আরও একটা কী সব আছে, নামটা ভুলে যাচ্ছে, কোকড়ানো চুল। তো এদের কাউকে হয়তো ছেড়ে দিল, বললো তোমায় ট্রান্সফার ফি দেবো, তার সাথে সাথে একটা প্লেয়ারকে আমি দিয়ে দেবো, একটা ইন্ডিয়ান প্লেয়ারকে দিয়ে দেবো। সেন্ট্রাল মিডিয়াতে রয়েছে গ্লান মার্টিন ফাটনি, এক গাদা প্লেয়ার রয়েছে, একটা কাউকে দিয়ে দেবো, তার সাথে টাকাও দেবো, বিনিময়ে তুমি আমাকে আপুইয়াকে দিয়ে দাও। ইস্টবেঙ্গল কাকে দেবে? ইস্টবেঙ্গল কেউ নেই, কাকে দেবে? মানে ওই অজয় ছেত্রীকে দেবে? তো এবার তাহলে আমি যেটা বলে আসছিলাম, যে কেন এটা খুব দরকার ছিল যে একটা ডেভেলপমেন্ট কোচ, একটা কোচকে রাখা যায় ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স আছে, এবং শুধু সিনিয়র টিমেই নয়, আপনার কিন্তু রিজার্ভ টিমেও যারা রয়েছে ভারতীয় কোচরা, সে বাঙালি হোক বা অবাঙালি, এদের কারোরই প্লেয়ার ডেভেলপ করার সেরকম ক্ষমতা নেই। যারা ধরুন আপনার এখন টেকনিক্যালি ভালো লাগছে, তন্ময় দাস, শ্যামল বেসরা, মহিতোষ রয় বা দেবজিৎ রয়, এদের কিন্তু ডেভেলপমেন্ট এরা কেউ করেনি। এদের যারা ছোটোবেলার কোচ টোচ, এরা এইভাবে মানে এরা যা কিছু হচ্ছে থ্রু পার্সোনাল, মানে অ্যাটেম্প্ট, মানে ব্যক্তিগত স্তরে তাদের ব্যক্তিগত কোচের সহায়তায় হচ্ছে, মানে কোনো সিস্টেম ডেভেলপ করছে না। মানে যেমন পিটি ঊষা বেরিয়েছিল এক সময়, বা ধরুন ভারতীয় ফুটবলে আইএমবি জ্যান বা বাইচুং ভুটিয়া, এরা কোনো সিস্টেমের প্রোডাক্ট নয়, এরা র্যান্ডাম তৈরি হয়ে গিয়েছিল। যেভাবে হয় মানে মিল্খা সিং একটা বেরিয়ে আসে, দে আর নট অ্যান আউটকাম অফ আ সিস্টেম, ওরা র্যান্ডাম। তাই তো বারবার মিল্খা সিং আসে না, বারবার পিটি ঊষা আসে না, বারবার আইএমবি জ্যান, বারবার বাইচুং ভুটিয়া তৈরি হয় না, বিকজ ইউ ডোন্ট হ্যাভ আ সিস্টেম। একটা সিস্টেম থাকলে ও ওই ধরনের প্রোডাক্ট বারবার তৈরি করতে থাকে। যেহেতু আপনার সিস্টেম নেই, র্যান্ডাম আউটপুট, হঠাৎ করে একটা কোথাও একটা দেখলেন একটা ডায়মন্ড তৈরি হয়ে গেছে, চাপে পড়ে, কয়লার চাপে ঠাপে পড়ে ডায়মন্ড তৈরি হয়ে গেছে। তো এরকমই ব্যাপার। তো এবার তাহলে আপনারা বুঝতে পারলেন যে একজন ইস্টবেঙ্গল কিন্তু একটা কোচিং সিস্টেম দরকার, ভীষণভাবে দরকার। সে আপনার সিনিয়র টিমের জন্য হোক, আপনার ডেভেলপমেন্ট টিমের জন্য হোক, যে প্লেয়ার তৈরি করতে পারে, এবং সেইটা পারলে কিন্তু একটা সমস্যার সমাধান হবে। মানে সেক্ষেত্রে আমি বলতে পারবো যে ঠিক আছে, 2-3 বছরের মধ্যে ইস্টবেঙ্গল কিন্তু
হাড্ডাহাড্ডি লড়াই করবে মোহনবাগানের সাথে, সমান বাজেট হোক বা না হোক, সেটা সম্ভব। আর কিছু উদাহরণ তো আপনাদের হাতের কাছে আছে, মনে আছে ডি রাইডার বলে একজন কোচ ছিল, বেলজিয়াম কোচ। ওনার সাথে আমি ইমেলে মতের আদান প্রদান করতাম যখন আমি ইউএসএতে ছিলাম, তখন ইস্ট বেঙ্গল কোচ ছিলেন। তো উনি বোধহয় অনেকের সাথে ইন্টারাক্ট করতেন, তখনকার দিনে তো অতটা ফেসবুক ছিল না, তো ওনাকে আমি ইমেল করতাম খেলা ঠেলা নিয়ে, মানে জাস্ট অ্যাজ আ ফ্যান। উনি উত্তরও দিতেন। তারপর উনি ইস্ট বেঙ্গল থেকে চলে গেলেন, ওনার সঙ্গে যোগাযোগও আর রইল না সেই অর্থে, নেই বেসিক্যালি নেই। আম, তো উনি কিন্তু আপনি যদি মনে করেন যে দুটো মিডফিল্ডারকে তৈরি করেছিল, সেন্ট্রাল মিডফিল্ডারকে, এবং দুজনই প্রায় বাতিল ছিল। প্রথমে ছিল হচ্ছে আপনার জয়ন্ত সেনকে তৈরি করেছিল, কেউ চিনতো না জয়ন্ত সেন, কে জয়ন্ত সেন, কেউ চিনতো না, মানে প্রায় বাতিল প্লেয়ার। হঠাৎ করে দেখা গেল ডি রাইডার ইসমাইল কোচ হয়েছে, জয়ন্ত সেন দারুণ খেলছে মাঝ মাঠে। তার কিছুদিন বাদে, কয়েক বছর বাদে আবার একই রকম ঘটনা হলো। ডি রাইডার হঠাৎ করে মেহতাব বাতিল হয়ে গিয়েছিল, অল্প বয়সে মেহতাবের কেরিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছিল, হঠাৎ করে মেহতাবকে তুলে নিয়ে আনলো এই ডি রাইডার। তো এটা কিন্তু সম্ভব, যেটা আমরা হাল আমলে দেখেছি, এই মানলো করেছে। মানলো যেই হায়দ্রাবাদে কোচ ছিল এই মরশুমে আপনার গোয়ার, সে ওই কাজটা করতে পারে। এবং আমরা তো দেখছি আলেহান্দ্রও করেছিল। জবি জাস্টিন আর ভিপি সুয়ের একসাথে কেরিয়ার শুরু করেছিল। ভিপি সুয়ের যেখানে একটু খেলছিল, জবি জাস্টিন কিছুই করে উঠতে পারছিল না। তো আমরা হঠাৎ করে দেখলাম আই লিগে গিয়ে জবি জাস্টিন দারুণ খেললো। তো এটা সম্ভব যদি আপনার সেরকম কোচ থাকে। আর এক আপনার একমাত্র অপশান হচ্ছে ভালো বিদেশি আনা। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার এই রোলিং কন্ট্রাক্ট, লং টার্ম কন্ট্রাক্ট, এই আইএসএল এর চক্কর থেকে আপনি ভারতের যে একটা একটা লকড ব্যাপার রয়েছে, সেখান থেকে আপনি মুক্তি পাবেন। সেখানে শুরুতেই কম্প্রোমাইজ করে বসে আছে এরা, এই নিতুরা। এরা ক্লেটনকে একটা কন্ট্রাক্ট এক্সটেনশন দিয়ে বসে আছে, মানে আপনার 6টা স্লটের মধ্যে একটা স্লটকে নষ্ট করে ফেললো ইতিমধ্যে। আম, তো এই ব্যাপার রইল। আশা করি আপনি অন্তত বোঝার চেষ্টা করুন। আপনারা অনেকেই নিতুকে গালমন্দ করছেন, ইমামিকে গালমন্দ করছেন। আম, ভোগে যা করা, মানে ওদের মাথা, ওদের ঘাড়ে রয়েছে ওদের মাথা। আপনি আপনার নিজের মাথাটাকে একটু ক্ষুরোধার করুন, একটু বোঝার চেষ্টা করুন। তাহলেই দেখবেন অনেক কিছু। অনেকে আমাকে বলে যে আমি কি করে এগুলো আগে থেকে বলি, মানে আমার সাথে কি এর যোগাযোগ আছে, তার যোগাযোগ আছে? না, কারুর যোগাযোগ নেই। আর এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কারুরই ওইভাবে মানে একদম ব্ল্যাঙ্কেট প্রশংসা করি না। আমি লোকের কর্মটা দেখি, কর্মটা দেখে যদি মনে হয় এটা ভালো কর্ম, তো বলি এটা ভালো কর্ম করেছে। যদি মনে হয় এটা খুব একটা ভালো কর্ম করেনি, তো কর্মের আমি অ্যানালিসিস করি, মানুষটার করি না। যেটা আমি আগেও বলেছি যে ওই রকম হয় না যেটা গল্পের বইতে হয়, যে এই মানুষটা দুর্গা, এই মানুষটা অসুর, এই মানুষটা কার্তিক, এই মানুষটা গণেশ। রিয়েল লাইফে যেটা হয়, একটা মানুষের মধ্যেই বিভিন্ন সত্তা থাকে। যার মধ্যে দুর্গা আছে, তার মধ্যে অসুর আছে, তার মধ্যে গণেশ আছে, তার মধ্যে কার্তিক, লক্ষ্মী, সরস্বতী আছে। সকলে ভালো থাকবেন।